সকালেই বিএনপি এবং সমন্বয়কদের মধ্যে সংঘর্ষ, এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে গিয়েছেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। আপনারা সমন্বয়ক একটু লম্বা লম্বা লেকচার মারে, লেকচার বন্ধ করেন, তা না হলে আপনাদের পরিণতি আরো ভয়াবহ হবে। সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানে গণধোলাই দিচ্ছে জনগণ। বিএনপি যে ঘোষণা দিয়ে বসছে, যদি ঘোষণা অনুযায়ী সত্যি সত্যি তারা মাঠে নামেন, তবে যদি যারা ছাত্ররা এদের সাহস তো আমরা দেখেই ফেলেছি, বাকি আছে বিএনপিটা দেখার। তবে দুই দলে যদি সাহস দেখাতে যায় তাহলে সেখানে সংঘর্ষ হবে। আপনারা বরাবরই সংস্কারকে গুরুত্ব দিচ্ছেন এক ধরনের রাজনৈতিক চাপাচাপি বা রাজনৈতিক দাবির মুখে, প্রধান উপদেষ্টাই হোক বা তার পরবর্তী সময় 72 ঘন্টার মধ্যে ডাকসুর রোড ম্যাপ ঘোষণার আলটিমেটাম। দর্শক, আবার উত্তপ্ত হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণের পর থেকে আমি এই কথাটাই বলে আসতেছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে ভয়টা পাইতেছিলাম সেটাই ঘটে গেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এবার কঠিন একটা সিদ্ধান্ত নিল বিএনপি, কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, বিএনপির এই সিদ্ধান্তের কারণে সমন্বয়কদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে গেছে। দর্শক মণ্ডলী, সমন্বয়করা মহা বিপদে পড়তে পারে, কারণ বিএনপি যে একটা সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত যদি বিএনপি সফল করতে পারে তাহলে দর্শক মণ্ডলী সমন্বয়করা মহা বিপদে পড়বে। সম্মানিত দর্শক মণ্ডলী, বিএনপির এই সিদ্ধান্তের পর ইতিমধ্যে সেনাপ্রধান কঠিন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তিনি কঠিন একটা ক্ষিপ্ত হয়েছেন। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন অ্যাকশনে যাচ্ছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বিএনপি কি এমন কঠিন সিদ্ধান্ত নিল, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, বর্তমান দেশের পরিস্থিতি আপনারা অনেকেই জানেন, আজকের এই ভিডিওটি দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন। দর্শক মণ্ডলী, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কি আসলে এই মেসেজটা তৈরি হচ্ছে বা কি ঘটতে যাচ্ছে? 2025 সাল পৃথিবী জুড়ে একটা অস্থিরতার সময় যাবে। ভবিষ্যৎবাণীগুলো যদি আমরা দেখি, আন্তর্জাতিক পৃথিবীতে মানে অঙ্গনে আপনি দেখেন যুদ্ধের উপরে যুদ্ধ, মধ্যপ্রাচ্যে যুদ্ধ। বাংলাদেশ ঘিরে 2025 সালে নতুন পজিটিভ চিন্তা যখন আমরা করছি, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যে ঘোষণা দিয়ে বসছে, যদি ঘোষণা অনুযায়ী সত্যি সত্যি তারা মাঠে নামেন, তবে আগের মতন যদি নামেন তাহলে এটা কোনো সমস্যা হবে না। আগের মতন মানে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন কর্মসূচি বিএনপি দিয়েছে, রাজপথে নেমেছে, আবার সরকারের সামনে বা পুলিশের সামনে তারা কিন্তু ধোপে টিকে নেই। তো এরকম হলে এটা ঝামেলা হবে না। বাট তারা যদি নতুন শক্তি সঞ্চয় করে, তারাও যদি মনে করে যে মাঠে নামছি মানে নামছি, দাবি আদায় করে ঘরে ফিরে যাব, তাহলেই শতভাগ নিশ্চিত একটা সংঘর্ষ হতে যাচ্ছে। কারণ জাতীয় নাগরিক কমিটি তারা যারা আছেন বা বৈষম্য বিরোধী যারা ছাত্ররা, এদের সাহস তো আমরা দেখেই ফেলেছি, বাকি আছে বিএনপিটা দেখার। তবে দুই দলে যদি সাহস দেখাতে যায় তাহলে সেখানে সংঘর্ষ হবে। আমরা আশা করি সংঘর্ষের বাহিরে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। নির্বাচন ইস্যুতে ফেব্রুয়ারি এবং মার্চে তারা তাদের নেতা কর্মীদেরকে নিয়ে রাজপথে কর্মসূচি ঘোষণা করতে চায় বা কর্মসূচি সামনে আনতে যাচ্ছে। বিএনপি সহ সমমনা দলগুলো চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চাচ্ছে। তাদের মতে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেই সংস্কারগুলো না করলেই না, জাস্ট ওই সংস্কারগুলো কইরা নির্বাচন দিয়ে দিতে হবে 2025-এর মধ্যে, এটা যৌক্তিক সময়। আর এই লক্ষ্যকে অর্জন করার জন্য ফেব্রুয়ারি এবং মার্চ নাগাদ বিএনপি কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে। তবে তারা সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না। তো সরকারের সাথে তো সংঘাত হবে না, সংঘাতটা হয়ে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে, জাতীয় নাগরিক কমিটির নেতাদের সাথে। আপনারা তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যেই শহীদ মিনার থেকে আহ্বান বা যেই ভাষা, ইভেন জুলাইয়ের যেই প্রোক্লামেশন যেটা সরকার ঘোষণা করতে যাচ্ছে, জানি না সেখানে কি আছে, এবার ছাত্রদের যেটা প্রকাশিত হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে, সেখানে শেখ হাসিনার বিচারের আগে সংবিধান পরিবর্তন সহ অনেকগুলো দাবি দাওয়া তাদের আছে, সংস্কারের ইস্যুগুলো এখানে আছে। তো এগুলো শেষ হওয়ার আগে এদেশে নির্বাচন হবে না, ছাত্ররা ডাইরেক্ট ঘোষণা দিয়ে বসছে। তো এখন তারা যদি তাদের ওজন রাখতে চায়, বিএনপি যদি মনে করে যে আমরা আমাদের ওজন রাখবো, আমরা প্রমাণ করব, তো তারা মাঠে নামবে, ছাত্রও তাদেরকে প্রটেস্ট করার জন্য টেকনিক্যালি নামবে। আর এখানে কি হবে? সংঘর্ষ হবে, নতুন আরও একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি হবে। কারণ কারোর সাথে এই মুহূর্তে, কারোর বড় যে দলগুলো আছে, জামাতের সাথে বিএনপি গত 17 বছরের মধ্যে সর্বনিম্ন খারাপ যে সম্পর্ক, এটার মধ্যে এখন হাঁটছে। ইভেন এক দল আরেক দলকে কেউ রাজাকার বলে গালি দিচ্ছে, কেউ বলতেছে বাবা তাহলে তোমরা কি, তোমরাও তো খাম্বা। এরকম আপনি দেখেন যে কমেন্টগুলোতে আমরা দেখছি, তো একদম ঊর্ধ্বতন পর্যায় থেকে দুই দলেরই যে বাদানুবাদ শুরু হয়েছে, একে অন্যকে নির্বাচনের জন্য ঘায়েল করার যে চেষ্টা চলছে, সেই চেষ্টাতে আসলে এই দুই দলের কারোরই কিন্তু কোনো ফায়দা হবে না। ফায়দা হবে হয়তো আওয়ামী লীগের, নয়তো এই বৈষম্য বিরোধীদের। বিএনপি বলছে যে বিএনপির আশা জনপ্রত্যাশা অনুযায়ী ইউনূস সাহেব তিনি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করেই নির্বাচনকে আয়োজন করবেন। বিএনপির মতে চলতি বছরের প্রথমার্ধে প্রয়োজনীয় সংস্কার শেষে 3-4 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব। 2025 সালের আগে নির্বাচন হলে তাদের আপত্তি নেই। তবে তারা অভিযোগ করছে দেশে পতিত ফেসিবাদের নানান ষড়যন্ত্র চলছে, যা অস্থিরতা বাড়াচ্ছে। দ্রব্যমূল্য, অর্থনীতি, আইন শৃঙ্খলা,
প্রশাসনে স্থিতিশীলতা না থাকায় আপনার পরিস্থিতি উদ্বেগজনক বলেই তারা মনে করছেন। বিএনপি এবং তাদের মিত্রদের মতে দেশকে স্থিতিশীল করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। সুনির্দিষ্ট রোডম্যাপে নির্বাচন কেন্দ্রিক সংকটের সমাধান সম্ভব, দেরি হলে সংকট আরও গভীরে যাবে। জানা গেছে 25 সালে নির্বাচন আদায়ে সরকারের উপর চাপ বাড়াতে জনসম্পৃক্ত কর্মসূচিতে নামানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোডম্যাপের দাবিতে সোচ্চার দলটি অন্তর্বর্তী সরকারকে সরানোর পথে না গিয়ে ধারাবাহিক সভা সমাবেশ বিভিন্ন রকম প্রোগ্রামের তারা পরিকল্পনা করছে। এমনকি ফেব্রুয়ারি মার্চে দেশজুড়ে বড় সমাবেশের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি এবং জনমত তুলে ধরার ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিএনপির যে 31 দফা সেটার রূপরেখাটির নতুন ব্র্যান্ডিং এবং বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন নিয়েও এখানে নানান চিন্তা আছেন। আর আমরা যদি দেখি আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তবে এগুলা যেভাবে একদল আরেক দলকে পাল্টাপাল্টি কাউন্টারমূলক কথাবার্তা, এখন এটা বক্তব্যের মধ্যে আছে, বাট রাজপথে নেমে যদি হয় নির্ঘাত ঝামেলা হবে। আর যদি হয় তাহলে কোন দল মাঠে থাকবে আর কোন দল মাঠ থেকে উঠে যাবে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। 72 ঘন্টার মধ্যে ডাকসুর রোড ম্যাপ ঘোষণার আলটিমেটাম। দর্শক, আবার উত্তপ্ত হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে এবারের দাবি অন্য, সেটি কোনো সরকারের পতন না, এটি একেবারে নিজস্ব দাবি। সেই দাবিতে রাতের বেলায় বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। 72 ঘন্টার মধ্যে ডাকসুর রোড ম্যাপ ঘোষণার আলটিমেটাম দেওয়া হয়েছে। কেন এই পরিস্থিতি, কেন ডাকসু নির্বাচনটি নিয়ে এরকম পরিস্থিতি হতে হলো যে আলটিমেটাম দিতে হচ্ছে, কেন আলাপ আলোচনার মধ্য দিয়ে স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন, সেটা একটা গুরুতর প্রশ্ন যে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আলটিমেটাম দিতে হচ্ছে। খবরে বলা হচ্ছে 72 ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দিবাগত রাত 12টা 40 মিনিটের দিকে ভিসি চত্বরে এই আলটিমেটাম ঘোষণা করেন তারা। এটা একটা অস্বাভাবিক ঘটনা। রাত্রে 12টা 40 মিনিটে আলটিমেটাম দেওয়া হচ্ছে। সারাদিন দিনে কি হচ্ছে তাহলে? দিনের বেলায় লেখাপড়া, রাত্রে বেলায় আন্দোলন, এইভাবে কি চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো? এগুলি কোনো স্বাভাবিক কাজ না। রাত 12টা 40 মিনিটের সময় আলটিমেটাম দিতে হবে, দিনের বেলায় না কেন? কেন জানি একটা অস্বাভাবিক একটা পরিবেশ পরিস্থিতি, সবসময় উত্তেজনা। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং এবং আওয়ামীপন্থী 3 সদস্যের নিমন্ত্রণ ও সিন্ডিকেটের ডাকসু নিয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ খানের সঙ্গে ছাত্র দলের হট্টগোলের অভিযোগ উঠেছে। অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ। পরে তারা এই ঘটনার প্রতিবাদে রাত 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। বিশ্ববিদ্যালয় হলপাড়া থেকে মিছিল বের করে তারা বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ভিসি চত্বরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় তারা 1, 2, 3, 4 ডাকসু আমার অধিকার, টেম্পো না ডাকসু, ডাকসু ডাকসু, কবরস্থান না ডাকসু, ডাকসু ডাকসু, চাঁদাবাজ না ডাকসু, ডাকসু ডাকসু, সন্ত্রাস না ডাকসু, ডাকসু ডাকসু, যাই বিভিন্ন স্লোগান তারা দিতে থাকে। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার 72 ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। এদিকে রাজনৈতিক দল বিএনপি রোডম্যাপ চায় নির্বাচনের, আর এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে 72 ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ চাইছে। বেশ বিষয়টা ইন্টারেস্টিং। মাহিন সরকার বলেন, উপাচার্য স্যার শুধু একজন ব্যক্তি নন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তাকে অপমান করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের অপমান করা হয়েছে, অর্থাৎ ছাত্রদল অপমান করেছে, এই কথা বলছেন তারা। বর্তমান প্রশাসন ডাকসু নির্বাচনের পক্ষে কথা বলার পর থেকেই ছাত্রদল এবং অন্য ষড়যন্ত্রকারীরা আছে তারা কথা বলা শুরু করেছে। তার মানে বোঝানো হচ্ছে যে ছাত্রদল এবং অন্যান্য কেউ এই ডাকসু নির্বাচনটা চায় না। তিনি বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে উপাচার্য স্যারকে মেরুদণ্ড সোজা রেখে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তারা সময়সীমা মাত্র 72 ঘন্টা, যদি 72 ঘন্টার মধ্যে রোডম্যাপ ঘোষণা না করা হয় তাহলে কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সমাবেশে আরেক সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির চৌধুরী বলেন, ছাত্রলীগ আমলে পাতানো নির্বাচনের পরেও শিক্ষার্থীরা গণরুম গেস্ট রুম থেকে সাময়িক স্বস্তি পেয়েছিল। শিক্ষার্থীরা সাময়িকভাবে হলেও গণতন্ত্রের স্বাদ পেয়েছিল। আমরা যখন বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করেছি তখন অন্য এক দল আমাদের সেই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে, বিভিন্ন ষড়যন্ত্র করছে, আর সেই গণরুম গেস্ট রুম ফিরিয়ে আনার জন্য। তিনি বলেন, আমরা মুসলিম লীগের ছাত্র সংগঠন এনএসএফকে বিদায় করেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র সমাজের কবর রচিত হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মতো দানবের কবর রচিত হয়েছে। যদি ছাত্রদল শিক্ষার্থীদের বিরুদ্ধে যায় তাহলে এই ক্যাম্পাসে ছাত্র দলেরও কবর রচিত হবে। বোঝা যাচ্ছে যে একদম সরাসরি ছাত্র দলের বিরুদ্ধে একটি অবস্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। অথচ এই দুই দল, ছাত্র দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই মাত্র কিছুদিন আগে তারা শেখ হাসিনার পতনের জন্য জোরালো ভূমিকা রেখেছে এবং প্রাণপণ লড়াই করেছে। অথচ মাত্র কিছুদিনের মধ্যেই, বছরও গড়ায়নি, 6 মাসও হয়নি, তার মধ্যেই বিভক্তি, যেটা খুবই। আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে যে ভয় ছিল সেটাই হয়ে গেল। আমি আসলে প্রথম দিন থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতা গ্রহণের পর থেকে আমি এই কথাটাই বলে আসতেছিলাম
ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে ভয়টা পাইতেছিলাম সেটাই ঘটে গেছে। ব্যাপারটা হচ্ছে আমি বলবো কথাগুলো। আমি কিন্তু ফার্স্টে যখন বিএনপি নির্বাচনের কথা বলে, বিএনপির চাওয়া ছিল প্রথম থেকে নির্বাচন, যে একটা মানে রাজনৈতিক একটা দল ক্ষমতা দেশটা রাষ্ট্র পরিচালনা করুক। এটা চাওয়ার কারণ আছে, তারা দল করে তাদের বিভিন্ন চাপ আছে। কারণ বাংলাদেশে যে অনেকেই বলতেছে যে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হবে, এটা ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হইতে হলে আফগানিস্তানের মতো ঘটনা বাংলাদেশে ঘটাইতে হবে, তাছাড়া সম্ভব না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি আপনি যতই চাই না কেন, মূলত 1971 আমরা একবার স্বাধীন হয়েছি, কিন্তু এটাকে স্বাধীনতা বলে না। মানে দ্বিতীয় স্বাধীন 24 হয়েছি, এটাকে স্বাধীনতা বলে না। এটাতে আমাদের অনেক অনেক মানে অপশন ছিল, যে আমাদের রাষ্ট্র কিভাবে, আগামী রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, অনেক সুযোগ ছিল আমাদের সামনে, সেটা আমরা হারাই ফেলছি। কারণ 1971 কিন্তু আমরা দেশ স্বাধীন করছিলাম, এই ইন্ডিয়া নিজে বলে যে আমরা সাহায্য করছি। ইন্ডিয়া ক্রেডিটটা নিয়ে নেয়, এবং 16 ডিসেম্বরের মোদীর পোস্টটা দেখছেন না, মোদী কিভাবে বলছে। কিন্তু 24 যে যুদ্ধটা আমরা করছি ইন্ডিয়া প্লাস হাসিনার সাথে, এটা সম্পূর্ণ আমরা নিজেরা করছি। এখানে কোনো বিদেশি কোনো সাহায্য ছিল না, কেউ সাহায্য করে নাই। এটা আমি আপনি খুব ভালো করে জানি। যদিও শেখ হাসিনা বলতেছে এটা ষড়যন্ত্র ছিল, তাকে সরানোর জন্য কোনো কিছুই ছিল না। এটা একটা আন্দোলন হয়েছে, স্বয়ং আল্লাহ শেখ হাসিনা পতন ঘটাইছে, বিদেশি কোনো সহযোগিতা ছিল না। আর বাংলাদেশের জনগণ, এই মুহূর্তে আমাদের একটা সুযোগ ছিল দেশটাকে সাজিয়ে নেওয়ার, কিন্তু সেই সুযোগটা আমরা মিস করছি। এবং আমি তখনই বলছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমার যে ভয়টা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হচ্ছে একজন গ্লোবাল সেলিব্রিটি, তাকে সারা পৃথিবীর মানুষ ইজ্জত দেয়, সারা পৃথিবীতে অনেক ইউনিভার্সিটি তাকে নিয়ে গবেষণা করানো হয়, এটা আপনারা ভালো করে জানেন। আমি ভয় ছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে অবস্থানে আছে এটাকে ধরে রাখতে পারবে। যদিও বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে কাছের মানুষ হজ পায় না, তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে মানে কে, এটা বাংলাদেশের জনগণ বুঝবে না। এটা আমি বলছিলাম, বাংলাদেশের জনগণ যদি দেখে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, যদি দেখে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবস্থান নেবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সমালোচনা করা শুরু করবে। এটাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে মানে ট্যাক্স বাড়ানোর যে ইয়াটা বলছে, এটা নিয়ে মানুষ সমালোচনা করতেছে। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে হিটলার করে দেওয়া হচ্ছে, মানে হিটলার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। বর্তমান যে পরিস্থিতি, ডক্টর মোহাম্মদ ইউনূস যে একজন সম্মানিত ব্যক্তি, এনাকে মানে যত নিচে নামান যায় বাংলাদেশের মানুষের কাছে, শেখ হাসিনা চেষ্টা করছিল, এখন একটা মহল উঠে পড়ে লাগছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিচু করার জন্য। আমি অনেকের কথা বলতে চাই না, আমি কারো কথা বলবো না। তবে যারা করতে চাচ্ছে, এই সমাজের খুব, এই দেশের খুব নামি দামি ব্যক্তি, যারা সিদ্ধান্ত নেয় অনেক কিছুই, তারাই চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আরো প্রচুর শেখ হাসিনা যেটা চাইতো। যদিও শেখ হাসিনা সেকেন্ড টিম হিসেবে অনেকেই কাজ করতেছে, ইন্ডিয়ার সেকেন্ড টিম হিসেবে বাংলাদেশে অনেকেই কাজ করতেছে, তারা এই প্ল্যানে নামছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে, আমি একটা কথা বলি, সব থেকে অজনপ্রিয় ব্যক্তি করে ফেলবে যদি এইভাবে 6টা মাস চলতে থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন গ্লোবাল সেলিব্রিটি, সে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বিভিন্ন সম্পর্ক বজায় রাখবে, এটা আমরা জানি, সে পারবে। কিন্তু দিন শেষে বাংলাদেশের জনগণের কাছে তার অবস্থানটা কি হবে? সে যখন সুদখোর ছিল তাকে সুদখোর বলতো, যদি আমরা সবাই সুদের সাথে জড়িত তারপরে সুদখোর বলতো। এই লোকটাকে আরো কোন উপাধি দেওয়া যায় সেই উপাধি দেওয়ানোর ব্যবস্থা একটা মহল উঠে পড়ে লাগছে, যে কিভাবে উপাধিটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামের পাশে দেওয়া যায়, শুধু দেখতে থাকে। আজকে খোলাসা করে কিছু বললাম না, হয়তো অতি দ্রুতই বলবো। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য। দর্শক মণ্ডলী, আপনারা এই প্রতিবেদনে শুনতে পারলেন বিএনপি কঠিন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। এমনকি এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল সমন্বয়কদের সঙ্গে তাদের সংঘাত লাগতে পারে। দর্শক মণ্ডলী, এই বিষয়ের পরে সেনাপ্রধান এবং ডক্টর ইউনূস কি পদক্ষেপ নেওয়া উচিত, আপনাদের কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।